আসসালামু আলাইকুম। 45th BCS বা 45তম BCS-এর আপনারা যারা ভাইবা প্রার্থী তাদের জন্য একটা লাইভ ক্লাস আমি নেব। একটু দেখে নিই কে কোথায় আছেন। আচ্ছা, একটু আপনারা কমেন্ট করবেন। আমি একটু দুঃখিত যে আমার এখানে একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। একটু কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনারা ঠিকঠাক মতো আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। আমি একটু শেয়ার দিয়ে নিই, আপনারা প্লিজ একটু প্রত্যেকেই শেয়ার করবেন। নেটওয়ার্কের সমস্যা আসলে হলে আচ্ছা, আপনারা একটু প্লিজ যারা লাইভ করছেন, ক্লাস করছেন, তারা একটু কমেন্ট করে আমাকে জানান আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা প্লিজ। আচ্ছা, আমি একটু একটু কমেন্ট করবেন আমাকে দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। একটু প্লিজ কমেন্ট করবেন দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। আমি এখনও কমেন্ট পেলাম না কারোর কাছ থেকে, তাহলে একটু নিশ্চিত হতে পারতাম। দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, আমাদের আজকের আলোচনা হচ্ছে আপনারা গতকালকে 45th BCS-এর লিখিত রেজাল্ট পেয়েছেন। বিশেষ করে যারা 45th BCS-এর লিখিত পরীক্ষা দিয়েছিলেন, তার আগে প্রথমে একটা ভুল ধরিয়ে দিই। অধিকাংশ ভাইবা প্রার্থী বা BCS প্রার্থীদের একটা ভুল প্রোনাউন্সিয়েশন তারা করে। যেমন যে আমি ডিজিটটা লিখেছি সেটা হচ্ছে 4-5-এর পরে TH, এটিকে বলতে হবে যে 45th BCS। অনেকে বলে কিন্তু 45 BCS বা 44 BCS, 43 BCS, এগুলো ভুল কথা। আপনি ভাইবা বোর্ডে যদি এই ধরনের প্রশ্ন করা হয় তাহলে আপনি বলবেন যে 45th BCS-এর জন্য আমি এখানে ভাইবা দিচ্ছি। তাহলে প্রথমে কিন্তু আপনাকে আমি সংশোধন করে দিলাম যে এটি 45 BCS না, কথাটা কি 45তম BCS। আচ্ছা, MNA চৌধুরী, আচ্ছা আপনারা যারা BCS-এর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ক্লাস করতে চান, BCS ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের বেস্ট টিচার আমার দেখা জনাব নবাব আলী স্যার, MNA চৌধুরী, ফেসবুক আইডি, স্যারের সাথে যোগাযোগ করতে পারেন। স্যারের একটা ইন্টারন্যাশনাল BCS ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বাই নবাব স্যার, স্যার খুব ভালো পড়ান ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আমার জানা মতে। স্যারের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন।
এবং স্যার অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ আমার এবং আমার খুবই প্রিয়জন। তো যাই হোক, স্যারকে ধন্যবাদ স্যার কমেন্ট করার জন্য। তো আমরা যারা 45 BCS লিখিত পরীক্ষাটি দিয়েছি এবং সেটির গতকালকে বহু যে আকাঙ্ক্ষিত যে ফলাফলটি সেটা আমরা গতকালকে পেয়েছি। এখন আমরা এই 45 BCS প্রিপারেশনটি কীভাবে নিব, এটা নিয়ে মূলত আজকে আলোচনার বিষয়। তো প্রত্যেকের প্রতি আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে একটু প্রত্যেকে শেয়ার করে দিবেন এবং শেষ অবধি যারা ভাইবা প্রার্থী তারা শেষ অবধি ক্লাসগুলো করবেন। যারা ভাইবা প্রার্থী তাদের জ্ঞাতার্থে আমি অবগত করছি। দেখেন, আপনাদের জন্য আমি 45তম BCS জন্য আমি সাজেশনের 4টা ফাইল তৈরি করেছি, 5টা ফাইল। 44তম BCS যে সাম্প্রতিক ভাইবা প্রশ্ন সেটির আঙ্গিকে ভাইবা প্রস্তুতি কিভাবে নেবেন সে আঙ্গিকে আমি 4টা ফাইল তৈরি করেছি। এটি সাজেশন নম্বর, এটা হচ্ছে সাজেশন নম্বর 1, এটা হচ্ছে সাজেশন নম্বর 2, আর এটি হচ্ছে সাজেশন নম্বর 3, এটা সাজেশন নম্বর 4। আর এই সাজেশনের আলোকে দেখেন কি ধরনের প্রশ্ন আপনাদের পরীক্ষা আসবে। এর মধ্যে শত শত প্রশ্ন আমি সাজেশন করে ফেলেছি। মূলত আমার 45তম BCS যারা ভাইবা স্টুডেন্ট পেইড ব্যাচে তাদেরকে পড়াবো বলে মূলত সাজেশনটা করছি। আপনাদেরকেও কিন্তু আমি নিয়মিত সাজেশনগুলো প্রোভাইড করব লেখার মাধ্যমে বা পোস্টের মাধ্যমে। আজকে আমি আপনাদেরকে প্রথমে যে বিষয়টা অবগত করব যে আসলে ভাইবা বলতে আমরা আসলে কি বুঝি, ভাইবা বোর্ডে কারা থাকেন, তারা ভাইবা প্রার্থীদের কাছ থেকে কি জানতে চান বা কি তথ্য তারা প্রত্যাশা করেন। তো আপনারা আমার এই যে কন্ট্যাক্ট নম্বর মিলন স্যার 01712282980, এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে মিলনস BCS কেয়ার, মিলনস BCS কেয়ার, এটা আমার ইউটিউব চ্যানেল। এখানে প্রচুর পরিমাণে BCS এর ভাইবা প্রস্তুতি রিলেটেড প্রচুর পরিমাণে ভিডিও আছে। BCS ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, BCS অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার বা অন্যান্য ক্যাডার ছাড়াও বিভিন্ন টপিক ওয়াইজ বাংলাদেশের কনস্টিটিউশন থেকে কী পড়বেন, ইন্টারন্যাশনাল বাংলাদেশ থেকে কী পড়বেন, বাংলাদেশ ইন্টারন্যাশনাল ম্যাপ থেকে কী পড়বেন, সবগুলো কিন্তু এই ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিও আছে। আপনারা এগুলো দেখে নিজেদেরকে প্রস্তুত করতে পারবেন। তো আজকে আমি আপনাদের সাথে যে আজকে যে প্রোগ্রামটি লাইভ প্রোগ্রাম, সেই লাইভ প্রোগ্রামে আপনাদেরকে আমি যে বিষয়গুলো অবগত করব সেটি হচ্ছে যে প্রথমে যে তথ্যটি সেটি হচ্ছে যে ভাইবা কি। প্রথম প্রশ্ন হচ্ছে ভাইবা কি। দেখুন, ভাইবা কিন্তু একটা এক্সামিনেশন বা ভাইবা কিন্তু একটা টেস্ট, অর্থাৎ ভাইবা হচ্ছে একটি পরীক্ষা। কিন্তু ভাইবা পরীক্ষাটাকে যে পদ্ধতিতে নেওয়া হয় সে পদ্ধতিকে বলা হয় ওরালি বা এটিকে বলা হয় ওরাল টেস্ট, যাকে বলা হয় মৌখিক পরীক্ষা। তাহলে ভাইবা কিন্তু প্রিলিমিনারি টেস্ট, রিটেন টেস্ট এর মতো কিন্তু একটা টেস্ট, সেটি হচ্ছে ওরাল টেস্ট। কিন্তু এই ওরাল টেস্টটাকে আমরা ভাইবা বলি বা আমরা এটা মৌখিক পরীক্ষা বলি। তার মানে এই পরীক্ষাটি কিন্তু নেওয়া হয় মুখ দিয়ে। যারা প্রশ্ন করেন তারা মুখ দিয়ে প্রশ্ন করেন, আর যে প্রার্থীগুলো এই পরীক্ষায় অংশগ্রহণ করে তারাও কিন্তু তাদের মুখ দিয়ে আনসারটি দিতে হয়। মুখ দিয়ে আনসার দিতে গিয়ে অনেক সময় ভাইবা প্রার্থীর তার যে বাচনভঙ্গি, তার শব্দ চয়ন, তার এডুকেট ম্যানার, তার টোটাল বডি ল্যাঙ্গুয়েজ সবগুলো কিন্তু প্রকাশিত হয়। তার কনসেন্ট্রেশন, তার মনোযোগ, তার দৃষ্টিভঙ্গি, তার মূল্যবোধ, তার চিন্তা চেতনা, তার দর্শন, মূল্যবোধ থেকে শুরু করে সব কিছু প্রকাশিত হয়। তাহলে ভাইবা বোর্ড হচ্ছে সশরীরে উপস্থিত হয়ে কর্তৃপক্ষের সামনে একজন প্রার্থী তার নিজেকে প্রেজেন্ট করে। এই যে প্রেজেন্ট করে যা কিছু সেটা হচ্ছে তার প্রেজেন্টেশন। তার আচার আচরণ, তার পোশাক আশাক, তার কথাবার্তা, চাল চলন, মনোযোগ থেকে শুরু করে তার দৃষ্টিভঙ্গি সব কিছু ভাইবা বোর্ডের কাছে প্রকাশ করতে হয়। ভাইবা বোর্ডে যারা থাকেন তারা যদি সেই ভাইবা প্রার্থীর প্রেজেন্টেশন দেখে যদি মনে করেন যে সে যে চাকরিতে আসতে যাচ্ছে বা সে যে চাকরিটি পেতে যাচ্ছে সেই চাকরিটি পাওয়ার জন্য সে মানসিকভাবে, শারীরিকভাবে, তথ্যের জায়গা থেকে, প্রস্তুতির জায়গা থেকে, আচার আচরণের সব দিক থেকে প্রস্তুত, তার উপর যে গুরু দায়িত্বটি অর্পিত হতে যাচ্ছে, সে যে চাকরিটি পেতে যাচ্ছে সেই চাকরিটি পাওয়ার জন্য সে যোগ্য। সে চাকরিটি পাওয়ার পরে তাকে যে সমস্ত চ্যালেঞ্জগুলো ফেস করতে হবে, যে সমস্ত প্রবলেমগুলো ফেস করতে হবে, তার উপর যে মেন্টালি প্রেশার আসবে সেগুলো নেওয়ার মতো তার ক্যাপাবিলিটি আছে, তখন ভাইবা বোর্ড তাকে সর্বোচ্চ নম্বর দিয়ে ভাইবা বোর্ড চায় যে সে পরীক্ষায় পাশ করুক এবং সে আলটিমেটলি চাকরিটি পাক। তাহলে এটা হচ্ছে গেল ভাইবা। 2 নম্বর কথা হচ্ছে যে এই যে ভাইবা যে বোর্ড,
এই যে ভাইবা বোর্ড, সেই ভাইবা বোর্ডে আসলে কারা থাকেন, এটা একটা প্রশ্ন। তো আমরা যেহেতু বিসিএস নিয়ে কথা বলছি, যেহেতু আমরা বিসিএস এর ভাইবা নিয়ে কথা বলছি, তাহলে ভাইবা বোর্ডে আসলে কারা থাকেন বা কয়জন থাকেন, প্লিজ একটু আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিনা বা আমাকে শুনতে পাচ্ছেন কিনা। একটু আপনারা একটু কমেন্ট করবেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, একটু মাঝে মাঝে একটু দেখতে হয়। এরপর আসি যে এই যে ভাইবা বোর্ড, সেই ভাইবা বোর্ডে বিশেষ করে বিসিএস এর ভাইবা বোর্ডে কারা থাকেন। এখন আসেন, বিসিএস এর ভাইবা বোর্ডে থাকেন 3 জন ব্যক্তি। পাবলিক সার্ভিস কমিশনের মাননীয় একজন সদস্য, যদিও আমরা পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে অ্যাড্রেস করব মাননীয় বলে, আর পাবলিক সার্ভিস কমিশনের যিনি সদস্য তাকে আমরা অ্যাড্রেস করব বিজ্ঞ বলে। তাহলে পাবলিক সার্ভিস কমিশনের একজন বিজ্ঞ সদস্য, তিনি বিসিএস এর ভাইবা বোর্ডের বোর্ড চেয়ারম্যান হিসাবে থাকেন। আর সাথে থাকেন 2 জন এক্সটার্নাল, যাদের মধ্যে একজন পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক আমন্ত্রিত, আরেকজন বাংলাদেশের যে মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক আমন্ত্রিত, অর্থাৎ পিএসসি কর্তৃক ইনভাইটেড এবং জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক ইনভাইটেড 2 জন এক্সপার্ট বা 2 জন এক্সটার্নাল এবং পাবলিক সার্ভিস কমিশনের একজন বিজ্ঞ সদস্য, 3 জন ব্যক্তি ভাইবা বোর্ডে থাকেন। আচ্ছা, এরপর আসেন, এই 3 জন ব্যক্তির আসলে তাদের এফিসিয়েন্সি বা স্কিল কি, তাদের এক্সপেরিয়েন্স কি, তাদের কোয়ালিফিকেশন কি। সাধারণত এবং সচরাচর তারা একজন সিভিল ব্যুরোক্রেট হতে পারেন, একজন মিলিটারি ব্যুরোক্রেট হতে পারেন, আবার ইউনিভার্সিটির একজন শিক্ষক হতে পারেন। তাহলে তারা একজন সিভিল মিলিটারি হতে পারেন, মানে সিভিল কিংবা মিলিটারি ব্যুরোক্রেট হতে পারেন, কিংবা ইউনিভার্সিটির একজন শিক্ষক হতে পারেন। যে ব্যক্তিগুলো ভাইবা বোর্ডে আসেন, সাধারণত তাদের চোখে মুখে তাদের এত বেশি অভিজ্ঞতা আছে যে একজন ভাইবা প্রার্থীকে দেখেই তার সম্পর্কে তারা জাজ করতে পারেন যে সে চাকরিটি পাওয়ার জন্য উপযুক্ত কিনা। কেননা তারা দীর্ঘদিন যাবৎ প্র্যাকটিক্যালি ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনে, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনে, দেশের বাইরে তারা কাজ করেছেন, ইউনিভার্সিটি টিচার থেকে শুরু করে সিভিল ব্যুরোক্রেট কিংবা মিলিটারি ব্যুরোক্রেট। তৃতীয়ত হচ্ছে, এই সমস্ত ব্যক্তি যারা ভাইবা বোর্ডে থাকেন তাদের এজ কত। নর্মালি তাদের এজ হচ্ছে অ্যারাউন্ড 60, অর্থাৎ অ্যারাউন্ড 60 মানে হচ্ছে প্রায় 60 বছর বয়স প্লাস মাইনাস তাদের। এই ব্যক্তিগুলো আসলে একজন ভাইবা প্রার্থীর কাছ থেকে কি চায়, তাদের স্যাটিসফ্যাকশন কি, তাদের ডিসস্যাটিসফ্যাকশন কি, তারা কোন প্রশ্নের উত্তর কিভাবে দিলে পারে হ্যাপি হয়, আনহ্যাপি হয়, এগুলো কিন্তু একজন ভাইবা প্রার্থীকে বুঝতে হবে। একজন ভাইবা প্রার্থী সে যতই ভাইবার প্রস্তুতি নিক না কেন এবং সে যতই নিজেকে পণ্ডিত মনে করুক না কেন, যতই নিজেকে সে ব্রিলিয়ান্ট মনে করুক না কেন, তার এই পাণ্ডিত্য, তার এই মেধা, তার ইউনিভার্সিটি, তার রেজাল্ট, এগুলো কিছুই না। ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যাদের সামনে ভাইবা দিচ্ছে তাদেরকে ভাইবা প্রার্থী সন্তুষ্ট করতে পারছে কিনা, তাদেরকে ভাইবা বোর্ডে যারা থাকেন তাদেরকে একজন ভাইবা প্রার্থী স্যাটিসফাই করতে পারছে কিনা। তাহলে তাদের স্যাটিসফ্যাকশনের স্ট্যান্ডার্ড কি? তাদের স্যাটিসফ্যাকশনের স্ট্যান্ডার্ড কি শুধুমাত্র প্রশ্নের উত্তর ডেলিভারি দেওয়া? সার্টেনলি নট দ্যাট। অনেক কিছু ক্রাইটেরিয়া আছে। তাদের প্রতি হাম্বল হওয়া, তাদের প্রতি ওবিডিয়েন্ট হওয়া, স্পেসিফিকলি বা টু দ্য পয়েন্টে আনসার দেওয়া, না পারলে অত্যন্ত হামলি সরি স্যার আমার উত্তরটি জানা নেই, এরকমভাবে অনেক কিছু ম্যানার আছে যে বিষয়গুলো সচরাচর ভাইবা প্রার্থীরা এগুলো বোঝে না, জানে না, মনে করে বাজার থেকে একটা গাইড বই মুখস্থ করলাম এবং এগুলো দিয়ে ভাইবা বোর্ড ফেস করলাম, আমার ভাইবাটা মনে খুব ভালো হলো। দিন শেষে কী হয়? রেজাল্ট 0 হয়। অনেক সময় ভাইবা বোর্ড থেকে বলা হয় ভেরি গুড, ইয়োর পারফরমেন্স ইজ ভেরি গুড, বেস্ট অফ লাক। এটা নিয়ে আমি কথা বলছি অনেক। তো বেস্ট অফ লাকের অর্থ এই না যে আপনার ভাইবাটা খুব ভালো হয়েছে, বোর্ড আপনার প্রতি সন্তুষ্ট হয়েছে। আমি 29 বিসিএস থেকে ভাইবা পড়াচ্ছি। এ পর্যন্ত শত শত বিসিএস ক্যাডার অফিসার আমার কাছে ভাইবা পড়েছেন। এই যে 40 বিসিএস থেকে এই পর্যন্ত প্রায় আমি যদি বলি 4টা বিসিএস, 5টা বিসিএস, 40th, 41st, 42nd, 43rd, 44th, এই 5টা বিসিএস, 40, 41, 42, 43, 44, এই 5টা বিসিএসে আমি অ্যারাউন্ড 2000 স্টুডেন্ট পড়াচ্ছি ভাইবা, অ্যারাউন্ড। তাহলে আমার অভিজ্ঞতা থেকে বলবো, ভাইবা বোর্ড ফেস করবার পূর্বে আগে আপনার নিজের সম্পর্কে আপনি স্টাডি করেন। আপনার উইকনেস কোন জায়গাটায়, আপনার স্ট্রেংথ কোন জায়গাটায়,
এখানে যথেষ্ট প্রস্তুতির ব্যাপার আছে, এবং এই প্রস্তুতিটা শুধু তথ্যের প্রস্তুতি না, এটা একটা মানসিক প্রস্তুতি, এটা একটা আচার আচরণের প্রস্তুতি। অনেক কথা আছে, আমি পর্যায়ক্রমে এই জিনিসগুলো আপনাদের সামনে শেয়ার করব। তাহলে ভাইবা জিনিসটা কি? ভাইবা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের একজন বিজ্ঞ সদস্য, যিনি বোর্ড চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং সাথে দুজন এক্সটার্নাল থাকেন, তাদের উপস্থিতিতে নিজেকে প্রেজেন্ট করা। আমি বলতে অত্যন্ত গর্ববোধ করছি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের একাধিক বিজ্ঞ সদস্য, সরকারের সাবেক সিনিয়র অফিসার, বিশেষ করে সরকারের সেক্রেটারি পর্যায়ের বাংলাদেশের পক্ষ থেকে বিদেশে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন এমন অফিসারের সাথেও কিন্তু আমি বিসিএসের ভাইবা বোর্ডে, মক ভাইবা বোর্ডে থাকি, এবং আমি 4টা প্রতিষ্ঠানে মক ভাইবা বোর্ডে থাকি, কাজ করি। তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, জেনেছি, বুঝেছি। তো আমি যেটা আপনাদেরকে বলবো, ভাইবা জিনিসটা হচ্ছে আপনি কোনো গাইড বইয়ের প্রস্তুতি না। ভাইবাটা হচ্ছে আপনার পোশাকের প্রস্তুতি, ভাইবাটা হচ্ছে আপনার আচরণের প্রস্তুতি, ভাইবাটা হচ্ছে আপনার নিজের পার্সোনালিটি এবং নিজের ম্যাচিউরিটি, এটাকে এক্সপ্রেস করার একটা প্রিপারেশন। অর্থাৎ ইউ হ্যাভ টু কনভে দ্য মেসেজ দ্যাট যে আপনি এই জবটি ডিমান্ড করেন না, আপনি এটা ডিজার্ভ করেন। আপনি বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, বিসিএস পুলিশ ক্যাডার কোয়ালিফাই করবেন। আপনি সেই জায়গাটিতে চাকরিটি পাওয়ার পরে আপনাকে কি কি কাজগুলো করতে হবে সেটি করার মতো, আপনি যে চেয়ারে বসবেন সেই চেয়ারে বসার মতো আপনার যোগ্যতাটা কি। আপনি প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করেছেন, আপনি ইনফরমেটিভ, নো ডাউট অফ ইট। আপনি রিটেন পরীক্ষায় পাশ করেছেন, আপনি ইনফরমেটিভ, নো ডাউট অফ ইট। বাট ভাইবাতে তো আপনার ইনফরমেশন জাজ করা না, ভাইবাটা জাজ করা হয় আপনার ম্যাচুরিটি এবং আপনার যেটাকে বলা হয় পার্সোনালিটি। তাহলে আসেন, আমাদের লিমা আক্তার কমেন্ট করছে, অনেকে যুক্ত হয়েছে। আচ্ছা, এবার আসি। তাহলে ভাইবা বোর্ডে প্রায় 60ঊর্ধ্ব ব্যক্তি বা প্রায় 60 বছর বয়স্ক ব্যক্তিত্ব ভাইবা বোর্ডে থাকেন। তারা আপনার কাছে সারেন্ডার করবেন না, মাথায় রাখবেন। তারা অনেক সময় এমন কিছু প্রশ্ন করে এবং সে প্রশ্নের উত্তরটি আপনার নাও জানা থাকতে পারে, আবার সেই উত্তরটি আপনার জানা আছে, কিন্তু জানা উত্তরটি আপনি এমনভাবে প্রকাশ করলেন, স্যার দেখেন আমি কত জানি। এই যে আপনি কত জানেন, এটার এক্সপ্রেশন, এটা কিন্তু আপনার আলটিমেটলি ভাইবা বোর্ডে খারাপ করার কারণ। আপনি যত বেশি মেরিটোরিয়াস হবেন, যত বেশি ইনফরমেটিভ হবেন, যত বেশি ট্যালেন্টেড হবেন, যত আপনার ব্রিলিয়ান্ট রেজাল্ট হোক, তত বেশি আপনাকে ওবিডিয়েন্ট হতে হবে। বোর্ড আপনার কাছে কখনো পরাজিত হতে চান না। আমি নিজে 4টা বিসিএস ভাইবা বোর্ড ফেস করেছি। 25তম বিসিএস থেকে আমি বিসিএসের প্রস্তুতি, মানে প্রথম বিসিএস আমার 25তম বিসিএস ছিল, 24তম বিসিএস থেকে আমি বিসিএসের প্রস্তুতি নেওয়া শুরু করি। এটা নিয়ে আমার দীর্ঘদিন যাবত যে রিসার্চ, ভাইবা বোর্ড কখনো আপনার কাছে পরাজিত হবেন না। ভাইবা বোর্ড যদি ভুলও বলে, আপনি কখনো প্রমাণ করবেন না স্যার আপনি তো ভুল বলেছেন, আপনার প্রশ্ন তো ভুল। আপনাকে আর আপনার অ্যাপ্রোচটা হবে, আপনার এক্সপ্রেশনটা হবে, স্যার এই বিষয়টি আমার যতটুকু জানা আছে স্যার, আমার যদি ভুল না হয় স্যার বিষয়টা স্যার এরকম হবে। আপনি কিন্তু সঠিক জানেন, তারপরে কিন্তু আপনি কখনো বুঝাবেন না যে স্যার আপনি ভুল বলছেন, স্যার আমারটাই সঠিক। এটি কখনো করবেন না। অর্থাৎ ভাইবা বোর্ডকে আপনি জিতিয়ে দেবেন, ভাইবা বোর্ডের কাছে আপনি সারেন্ডার করবেন, আনকন্ডিশনালি সারেন্ডার করবেন। এই যে ভাইবা বোর্ডের কাছে আপনি সারেন্ডার করলেন, ভাইবা বোর্ডকে আপনি জিতিয়ে দিলেন, বিনিময়ে আপনি জিতে গেলেন। আর ভাইবা বোর্ডকে আপনি হারিয়ে দিলেন বা হারানোর চেষ্টা করলেন, ভাইবা বোর্ডকে পরাজিত করার চেষ্টা করলেন, আলটিমেটলি আপনি পরাজিত হলেন। মেসেজ ক্লিয়ার। তার মানে হচ্ছে যে ভাইবা বোর্ডে যারা থাকেন এই মানুষগুলো আপনার কাছে হারতে চান না, তারা পরাজিত হতে চান না, তারা যথেষ্ট জানেন, বোঝেন, আপনার চোখ কান মুখ দেখলে বুঝতে পারেন। তাহলে প্রথম কাজটা হবে ভাইবা বোর্ডের সর্বোচ্চ মার্কস পাওয়ার জন্য ভাইবা বোর্ডের স্যাটিসফ্যাকশন কি, ডিসস্যাটিসফ্যাকশন কি, তারা কোন কারণে ভাইবা বোর্ডের প্রতি, মানে ভাইবা প্রার্থীর প্রতি হ্যাপি হয়, আনহ্যাপি হয়, স্যাটিসফাইড হয়, ডিসস্যাটিসফাইড, সেই কারণগুলো আপনাকে বুঝতে হবে। সেই কারণগুলো বোঝার জন্য আপনাকে সহজভাবে মনে রাখতে হবে যে ব্যক্তিগুলো ভাইবা বোর্ডে থাকেন তারা অনেক কিছু জানেন, কিন্তু আপনার কাছে জানতে চাচ্ছেন, অভিনয় করছেন আপনার কাছে। ব্যাপারটা এমন যে তারা কিছু জানেন না, আপনার কাছে জানতে চাচ্ছেন যে ব্যাপারটা তো বলো তো দেখে এটা কেমন। এই জন্য ভাইবা বোর্ডে আপনার সমস্ত প্রশ্নের উত্তর জানা লাগে না, বাট আপনার একটা কনসেপ্ট থাকা লাগে যে স্যার এই ব্যাপারে আমার যতটুকু জানা আছে এটা। আরও অনেক কথা আছে, একটা কথা অল্প কথায় বলা যাবে না, পর্যায়ক্রমে বলবো। আচ্ছা, এটা হচ্ছে ভাইবা বোর্ডে আমি আপনাকে এরকমভাবে কয়টা 10টা পয়েন্ট করছি, আস্তে আস্তে 10টা পয়েন্ট করছি, আজকে 10টা পয়েন্ট আমি উল্লেখ করব। তাহলে ভাইবা বোর্ডে আপনার প্রস্তুতি হবে কিসের প্রস্তুতি? আপনার পোশাকের প্রস্তুতি। ভাইবা বোর্ড ফেস করবার পূর্বে আপনার পোশাকের প্রস্তুতি নিতে হবে। ভাইবা বোর্ড ফেস করবার পূর্বে আপনার আচরণের প্রস্তুতি নিতে হবে। ভাইবা বোর্ড ফেস করবার পূর্বে নিজেকে প্রেজেন্ট করার প্রস্তুতি নিতে হবে। এই প্রস্তুতিটা অনেকটা মেন্টাল প্রস্তুতি। আপনাকে কাল্পনিকভাবে চিন্তা করতে হবে, আপনার সাবকনসিয়াস মাইন্ডকে আপনাকে মেসেজ কনভে করতে হবে
যে আমাকে ভাইবা বোর্ডে যদি এই জাতীয় প্রশ্ন করে আমি এই জাতীয় প্রশ্নের উত্তর এভাবে দিব, এভাবে আমি রিয়াকশন করব, না পারলে আমি এভাবে সরি বলবো। এভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে। এই যে কয়দিন ভাইবার জন্য আছে প্রচুর প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে 2 নম্বর যে কথাটা হচ্ছে যে ভাইবা বোর্ডে একজন প্রার্থীর কাছ থেকে আসলে বোর্ডের পক্ষ থেকে কি জানতে চাওয়া হয়? শুধু কি তথ্য জানতে চাওয়া হয়? না, তথ্যটা জানতে চাওয়া হয়, কিন্তু সেই তথ্যটা একজন প্রার্থী কিভাবে প্রকাশ করে? সে কি টু দ্য পয়েন্টে প্রকাশ করে, নাকি সে তথ্যটা জানাতে গিয়ে সে বোর্ডের কাছে এরকম প্রকাশ করে, দেখেন স্যার আমি আরও অনেক কিছুই জানি, নাকি সে প্রকাশ করে দেখেন স্যার আমি অনেক কিছুই জানি বাট আমি সংক্ষেপে বলছি? ভাইবা বোর্ডে অনেক কিছু আছে হাইড করতে হয়, আবার ভাইবা বোর্ডে অনেক কিছু আছে সেটা আরও বেশি করে এক্সপ্রেস করতে হয়। বোর্ডকে বোঝাতে হয় স্যার এই সময়টুকু আমার জন্য খুবই অল্প সময় নিজেকে প্রকাশ করবার জন্য, তথ্যটি জানানোর জন্য। সে কারণে স্যার আমি দেখেন অনেক কিছু তথ্য অল্প কথায় বোঝাচ্ছি। ভাইবা বোর্ডের কাছে সেই প্রার্থী সবচেয়ে বেশি ম্যাসিউড হয়, বা ম্যাসিউড হিসাবে সেটি রেকগনাইজড হয়, প্রুভেন হয় যে ম্যাক্সিমাম মেসেজ কনভে করতে পারে ফিউ ওয়ার্ডের মধ্যে। ইউনিভার্সিটির একজন শিক্ষকের কথা শুনবেন আর প্রাইমারি লেভেলের একজন শিক্ষকের কথা শুনবেন, দুজনের বয়স, দুজনের শিক্ষাগত যোগ্যতা, দুজনের দেখার, জানার, শোনার অভিজ্ঞতা থেকে বুঝবেন ইউনিভার্সিটির টিচার সে অল্প কথা বলে বাট ম্যাক্সিমাম মেসেজ কনভে করে। তাই আপনাকে ভাইবা বোর্ডে অল্প কথায় ম্যাক্সিমাম মেসেজ কনভে করতে হবে। ভাইবা বোর্ডে অনেক ধরনের প্রশ্ন করে, কোনো প্রশ্ন হয় ইনফরমেটিভ, কোনো প্রশ্ন হয় অ্যানালাইটিক্যাল, কোনো প্রশ্ন হয় ক্রিটিক্যাল, অনেক কিছু হয়। আপনাকে অনেক কিছু প্রশ্ন করা হয় যেটা ট্রিকি কোশ্চেন, আপনাকে কনফিউজ করার জন্য প্রশ্নগুলো করে। এটাকে আপনাকে ধরতে হবে, ধরতে হবে। আপনাকে ভাইবা বোর্ডে বললো যে ইয়োর ফার্স্ট অপশন বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, রাইট? রাইট স্যার। রাইট? রাইট স্যার। আর ইউ মিস্টার অমুক? ইয়েস স্যার। ইউ আর মিস্টার অমুক? রাইট স্যার। তো কোথায় রাইট স্যার, কোথায় ইয়েস স্যার? হোয়াট ইজ ইউর নেম? স্যার মাই নেম ইজ অমুক। ইউর নেম? স্যার অমুক। এই যে কোনটা একটু ইলাবোরেটলি বলতে হয়, কোনটা সংক্ষিপ্ত বলতে হয়, টোটাল 15 মিনিটস, নট মোর দেন দ্যাট আই থিঙ্ক, প্লাস মাইনাস। এই 15 মিনিটস আপনার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট মোমেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট মোমেন্ট। এই সময়ের মধ্যে আপনাকে প্রুভেন করতে হয় যে অনেকে ভাইবা দিতে আসছে বাট আমি এটি ডিজার্ভ করি। আচ্ছা, আপনারা একটু সঞ্জয় সাহা, অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকে চিরকৃতজ্ঞ থাকবো। থ্যাংক ইউ সঞ্জয়। আপনারা একটু আমাকে একটু কনভে করবেন মেসেজ যে প্রত্যেকে ক্লিয়ার কিনা, এটা একটা বিষয়। তার মানে বাবা আপনাদেরকে বুঝতে হবে কোনটা ইনফরমেটিভ টাইপের প্রশ্ন, কোনটা অ্যানালাইটিক্যাল প্রশ্ন, কোনটা ক্রিটিক্যাল টাইপের প্রশ্ন, কোনটা প্রবলেম সলভিং কোশ্চেন, কোনটা ডিসকাশন বেসড, এগুলো আপনাকে বুঝতে হবে। এটা না বুঝে আপনি ভাইবা বোর্ডে আনসার দিবেন না। অনেক সময় আছে, অনেক সময় হয় যে আপনি যে প্রশ্নের উত্তরটি জানেন কিন্তু ওই মুহূর্তে ভাইবা বোর্ডে বলবেন না। আপনি ভাইবা বোর্ডে প্রশ্নের উত্তরটি আপনি জানেন কিন্তু বলবেন না, কারণ সেটা বললে পারে হিতে বিপরীত হতে পারে। এখন যদি বলেন যে স্যার আমি তো জানি কিন্তু কেন বলবো না, এগুলো আপনাকে আমি এখন বোঝাতে পারবো না। বাট আপনার আচরণ দিয়ে বুঝাবেন স্যার আমি জানি উত্তরটি কিন্তু বলছি না, এখন স্যার আপনারা বুঝে নেন কেন আনসারটা আমি দিচ্ছি না। বোর্ড আপনার সাথে অভিনয় করবে, আপনি অভিনয় করতেছেন বোর্ডের সাথে, বোর্ডও বুঝবে আপনি হাইড করতেছেন, বোর্ডও বুঝবে আপনি এটিকে এক্সপ্রেস করতেছেন। অনেক বিষয় আছে ভাইবার জন্য, অনেক বিষয় আছে। ভাইবাটা অল্প সময়ের জন্য না, এটাই আমার ভাইবা ক্লাস আমার স্টুডেন্টদেরকে এই কথাটাই বলি, আই এম সো মাচ লাকি, বিলিভ মি। আমার কাছে যারা ভাইবা পড়েন, আপনারা যারা ভাইবা পড়েন, আমি তো লাইভ ক্লাস নিচ্ছি। আমার কাছে বুয়েটের স্টুডেন্ট পড়ে, রুয়েটের স্টুডেন্ট পড়ে, কুয়েটের স্টুডেন্ট পড়ে, চুয়েটের স্টুডেন্ট পড়ে, ঢাকা ইউনিভার্সিটি আইবের স্টুডেন্ট পড়ে, এগ্রিকালচার ইউনিভার্সিটি স্টুডেন্ট পড়ে, জাহাঙ্গীরনগর, ঢাকা ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি। বর্তমানে আমার ভাইবার স্টুডেন্টের মধ্যে, মানে আমার বিসিএসের স্টুডেন্টের মধ্যে 6 থেকে 7 জন বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির টিচার আমার স্টুডেন্টের মধ্যে। আমি সো মাচ লাকি। বাট তারা আমার কাছে কেন আসে, কেন পড়তে আসে আমার কাছে? আমার সে তাদের, আমি মনে করি আমার সে মানে তারা অনেক বেশি কোয়ালিফাইড, বাট এক্সপিরিয়েন্স তো তাদের চেয়ে আমার বেশি। আমি তাদেরকে বুঝিয়ে দিই, দেখো বাবা ভাইবা বোর্ডে তুমি ভাইবা বোর্ড ফেস করছো, বোর্ড তোমার কাছ থেকে এটা প্রত্যাশা করবেন, তোমার রেজাল্ট তো দিয়ে আছে, তোমার এই রেজাল্ট, তোমার সাবজেক্ট এই, কিন্তু ভাইবা বোর্ড দেখবে যে তুমি আসলে প্র্যাকটিক্যালি চাকরিটি করবার জন্য যোগ্য কিনা। এটা তো তোমার লাস্ট, তোমার যোগ্যতা নির্ধারণ করবার লাস্ট জায়গা এটা। এরপর আসেন, আচ্ছা আমাদের এমদাদুল হক মিলন কমেন্ট করছে, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ 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 এমদাদ, ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ এমদাদ, ওয়ালাইকুম সালাম। প্লিজ প্রত্যেকে একটু শেয়ার করে দিবেন। আচ্ছা এরপরে আসেন আরেকটি কথা, সেটি হলো যে ভাইবা বোর্ডে যারা থাকেন তারা অনেক সময় অ্যাডমিন ক্যাডারের মানুষ, অনেক সময় ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারের মানুষ, অনেক সময় এগ্রিকালচার ইউনিভার্সিটির টিচার, অনেক সময় ঢাকা ইউনিভার্সিটির টিচার বা বিভিন্ন ইউনিভার্সিটির টিচার।
তারা যখন প্রশ্নটি করেন তাদের চোখে মুখে অভিজ্ঞতা, আমি আগেই বলেছি, কোনো কিছু আপনি হাইড করবেন না। হাইড করবেন না বলতে কোনো ফেক ইনফরমেশন তাদেরকে দিবেন না। প্রথমত তারা আপনার এক্সপ্রেশন দেখে বুঝতে পারবেন। আমার অনেক স্টুডেন্ট বিশেষ ক্যাডার অফিসার, আমি তাদেরকে বলছি বাবা তুমি ক্যাডার অফিসার, তুমি ভাইবা দিয়েছো, আমার কাছে মনে হচ্ছে তোমাকে ওয়েট করতে হবে, আমি জানি না এই বিশেষে তোমার চাকরিতে হবে কিনা। যদি আপনি কোনো ফলস নিউজ দেন, ফলস ইনফরমেশন তাদেরকে প্রোভাইড করেন, ধরেন আপনাকে জিজ্ঞাসা করলো আপনার বিসিএসের জার্নিটা সংক্ষেপে বলেন তো, বা আপনি কি এই 46তম বিসিএস লিখিত দিবেন, বা আগের বিসিএসের কী অবস্থা, আপনি বিসিএস দিয়েছেন পাশ করেননি, আপনি মিথ্যা কথা বলেন যে আমি তো বিসিএস দিইনি, অথচ তাদের কাছে অনেক কিছু প্রমাণ আছে। আলটিমেটলি যদি এটি প্রুভেন হয় আপনি একজন লায়ার, আপনি একজন ডিসঅনেস্ট। আপনি যতই ব্রিলিয়েন্ট রেজাল্ট হোক আর যতই আপনি মেধাবী হোক, আপনি ফেল যদি আপনি ফেক ইনফরমেশন তাদেরকে প্রোভাইড করেন, যদি আপনি ওভার স্মার্টনেস তাদের কাছে প্রকাশ করেন। স্যার আমি ওভার স্মার্ট, আমি ওভার ট্যালেন্টেড, তারা তো মাল্টি ট্যালেন্টেড চায় না, তারা তো ওভার ট্যালেন্টেড চায় না, তারা ট্যালেন্টেড মানুষ চায়, তারা ওবিডিয়েন্ট মানুষ চায়। যত বেশি ট্যালেন্টেড তত বেশি হাম্বল। অনেক বিষয় আছে ভাইবার জন্য। এরকমভাবে আমি 10টা পয়েন্ট তৈরি করছি, সেই 10টা পয়েন্ট এত সংক্ষেপে বলা মুশকিল আমার জন্য। ভাইবা বোর্ডে প্রত্যেকটা প্রশ্ন বোর্ডের প্রতি মনোযোগ দিয়ে আপনাকে শুনতে হবে, এদিক ওদিক তাকানো যাবে না। যদি উত্তরটি না পারেন বিনয়ের সাথে বলবেন সরি স্যার উত্তরটি আমার জানা নেই, কিন্তু ভাবতে এমন নেবেন না যে স্যার আমি উত্তরটি জানতাম কিন্তু এই মুহূর্তে আমার মনে নেই। আরে বাবা আপনি জানতেন এই মুহূর্তে মনে নেই, কথাটার অর্থটা কি? আমাদের লিমা, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ লিমা, তোমার প্রতি অনেক দোয়া এবং শুভকামনা এবং ভালোবাসা। তুমি চাকরি পেয়েছো 10ম গ্রেডের পিএসসিতে, তোমার জন্য অনেক শুভকামনা। পৃথিবীতে আলটিমেটলি কেউ সব জানতো না। আপনার বলতে দোষ কোথায় যে এটির উত্তর আপনার জানা নেই? যদি আপনি বলেন স্যার আমি তো জানতাম, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, ভুলে গেছি, মানে আপনি সহজে সারেন্ডার করতে চান না, আপনি হারতে চান না। কিন্তু আলটিমেটলি পৃথিবীতে কেউই কিন্তু নাথিং না, আবার কেউ এভরিথিং না, প্রত্যেকে সামথিং। আপনাকে ছেড়ে দিতে হবে, এরকম কিছু দোষ ত্রুটি আছে। ভাইবা বোর্ডে আপনাকে কোনো প্রশ্নটির উত্তর দেবার পূর্বে আগে মনোযোগ দিতে হবে, চোখ কান মাথা সব দিক থেকে ফুললি কনসেন্ট্রেটেড। যদি আপনি উত্তরটা দিতে পারেন তাও বোর্ড বুঝবে যে সে জেনে শুনে বুঝে উত্তর দিচ্ছে, আর যদি না দিতে পারেন তাহলে বোর্ড বুঝবে যে সে তো আমার প্রতি মনোযোগী না, সে তো প্রশ্নের শুনুন তাকে আনসার দেবে কীভাবে। তাই আপনাকে প্রতিটা ক্ষেত্রে কী করতে হবে? মনোযোগ দিতে হবে। ভাইবা বোর্ড আপনার কাছ থেকে শুধু প্রশ্নের উত্তর চায় না, উত্তরটি কিভাবে দিচ্ছেন, সে অ্যাপ্রোচটা কিভাবে করছেন সেটা জানতে চায়, সেটা বুঝতে চায় আপনার কাছ থেকে। অনেক সময় ভাইবা বোর্ড আপনাকে জিজ্ঞাসা করেন যে আপনি যে চাকরিতে আছেন সেই চাকরিতে তো আপনি ভালোই আছেন, সেখানে বেতন কাঠামো ভালো, সুযোগ সুবিধা আছে, কিন্তু সেটা ছাড়া আপনি এখানে কেন আসছেন? আপনাকে জাস্ট প্রমাণ করতে হবে যে সেটা ভালো, তার চেয়ে এটা বেশি ভালো। এটা লজিক্যালি বোঝাতে হবে যে সিভিল সার্ভিস বেস্ট, আমি যেখানে আছি সেটা বেটার, সিভিল সার্ভিস বেটার, আমি যেখানে আছি সেটা গুড। বাট আপনাকে তো একটা সাইডে যেতে হবে। এখন অনেক সময় জিজ্ঞাসা করা হয় যে আপনি যেখানে আছেন সেই চাকরিটি কেন সুইচ করতে চাচ্ছেন? আপনি বলেন যে স্যার সেখানে প্রচুর মানসিক প্রেশার রয়েছে, শারীরিক প্রেশার রয়েছে, প্রচুর চ্যালেঞ্জিং চাকরি, প্রচুর প্রবলেম রয়েছে, তাই সেগুলো থেকে আমি রিলিফ পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য আমি এখানে আসছি। দিস ইজ রং আনসার। আলটিমেটলি ইট উইল বি প্রুভেন দ্যাট আপনি এই চাকরির জন্য যোগ্য না। কাজে আপনার নেগেটিভ কথাটা আপনি কখনো প্রকাশ করবেন না। আপনি একটু টেকনিক্যালি ক্রিটিক্যালি আপনি বুঝবেন যে স্যার সেটা আছে এটা বেটার, আমি যেখানে আছি স্যার সেটা আমি এনজয় করি, সেটা এনজয়েবল একটা জায়গা, বাট সিভিল সার্ভিস একটা সোশ্যাল স্ট্যাটাস থেকে শুরু করে অনেক কিছু দিক থেকে স্যার সেটা বেটার, এটা বেটার, এই জন্য স্যার আমি এখানে আসছি, ব্যাস আজ না শেষ। অনেক সময় জিজ্ঞাসা করা হয় যে আপনাকে আমরা কেন এই জায়গায় নেব, আপনার সাবজেক্টের সাথে এটা রিলেশনস কী আছে? এত বেশি কথা বলার আছে, আপনার সাবজেক্টের সাথে এটার কী রিলেশনস আছে, এই চাকরির কী রিলেশনস আছে, এটা একটা প্রশ্ন। আপনার সাবজেক্টের সাথে এই ক্যাডারের কি কোনো রিলেশনস আছে, এটা আবার আরেকটা প্রশ্ন। রিলেট ইউর সাবজেক্ট উইথ দিস ক্যাডার, এটা আরেকটা প্রশ্ন। আপনাকে কেন এই চাকরিতে আমরা নিব, আপনার কী যোগ্যতা আছে, একটা প্রশ্ন। আপনার কী দক্ষতা আছে, কী আরেকটা প্রশ্ন। আপনি এই চাকরিতে এসে স্পেশাল কী করবেন, এটা একটা প্রশ্ন। এই চাকরিতে আসার পর আপনার কাজটা কী হবে বলেন তো, এটা আরেকটা প্রশ্ন। এই চাকরিতে আসার পর আপনাকে কী কী প্রবলেম ফেস করতে হবে, এটা একটা প্রশ্ন। এই চাকরিতে আসার পর আপনাকে কী চ্যালেঞ্জ ফেস করতে হবে, এটা আরেকটা প্রশ্ন। প্রবলেম এবং চ্যালেঞ্জ দুটো ওয়ার্ড ভিন্ন। সুমি আক্তার, ওয়ালাইকুম আসসালাম। তাহলে প্রশ্নটা বুঝতে হবে আপনাকে কী প্রশ্ন করা হয়েছে। এই চাকরিতে আপনি যে আসতে চাচ্ছেন, আপনি কি মনে করেন এই চাকরির জন্য আপনি যোগ্য? আমি মনে না করে আমি যদি বলি জি স্যার আমি বিশ্বাস করি আমি এই চাকরির জন্য যোগ্য, উত্তরটা অন্যরকম হয়ে গেল। এরকমভাবে 10টা পয়েন্ট আছে যে ভাইবা বোর্ডের আদব কায়দা, ভাইবা বোর্ডের প্রকাশভঙ্গি, ভাইবা বোর্ডের এটিকেট ম্যানার, ভাইবা বোর্ডের প্রশ্ন বোঝা,
এগুলো নিয়ে বাবা অনেক কথা আছে, এগুলো আপনারা ভাইবা বোর্ড ফেস করবার পূর্বে যারা ভাইবা প্রার্থী এগুলো একটু জেনে শুনে বুঝে যাবেন। আপনি একটা গাইড বই কিনতে পারেন, একটা বই কিনতে পারেন, কিন্তু সেই বইয়ের যে তথ্যটুকু সেটাই কিন্তু আপনার, যদি ভাইবা বোর্ডে গিয়ে সেই তথ্যটুকু যদি প্রকাশ করেন তাহলে আপনি কি প্রকাশ করলেন? বইয়ের তথ্যটুকু আপনি মুখস্থ করেন, ঠিক আছে? মুখস্থ করার পরে আপনাকে কিভাবে প্রশ্নটি করে সে আঙ্গিকে আপনি আনসার দেন। আপনি একটা বইয়ে পড়লেন, যেটা আমার গত কয়েকদিন আগে আমার এক স্টুডেন্টকে ভাইবা বোর্ডে প্রশ্নটি করছে। সে অলরেডি 6th গ্রেডে একটা চাকরি করে, ঢাকা ইউনিভার্সিটি ফিনান্সিয়াল স্টুডেন্ট, অত্যন্ত মেরিটোরিয়াস, ফার্স্ট চয়েস বিসিএস ফরেন সার্ভিস। তাকে প্রশ্নটি করা হয়েছে যে তুমি যে মানে তার সেকেন্ড চয়েস অ্যাডমিনিস্ট্রেশন, ফার্স্ট চয়েস বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার। তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে তুমি বলো তো দেখি অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে যে আসতে চাচ্ছ, তুমি অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে চাকরিটি যদি পাও তো তুমি যে পদে জয়েন করবে সে পদটির নাম কি? এভাবে এই প্রশ্নগুলো তো বানিয়ে বানিয়ে করা হয়, তাই না? তাহলে সেই পদটির নাম হচ্ছে স্যার অ্যাসিস্ট্যান্ট কমিশনার। তো এত কথা তো আমার বলার দরকার নেই, স্যার আমি অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে আসতে চাচ্ছি স্যার, এই ক্যাডারে আমি চাকরিটি পেলে স্যার আমি যে পদে জয়েন করবো স্যার সে পদটির নাম হবে স্যার এটা। এত বলার দরকার নেই, জাস্ট স্যার অ্যাসিস্ট্যান্ট কমিশনার, যে তুমি যে চাকরিটি পেতে চাচ্ছ স্যার অ্যাসিস্ট্যান্ট কমিশনার। এখন এই উত্তরের ক্ষেত্রে কি স্যার অ্যাসিস্ট্যান্ট কমিশনার স্যার সহ কি উত্তর? না, আমরা বোর্ডকে অ্যাড্রেস করছি স্যার হিসাবে, তারপর আনসারটা দিচ্ছি। এরকমভাবে আপনার বেসিক কিছু আদব কায়দা আপনার জানতে হবে, শিখতে হবে। কতটুকু প্রশ্ন কতটুকু উত্তর এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে বাবা, এর বেশি কিছু না। আবার শতভাগ আমি আপনাকে নিশ্চিত করব 45তম বিসিএস ভাইবা কতদিন পর হবে স্যার? আচ্ছা, এটা বলা মুশকিল মুস্তাফিজুর রহমান, এটা বলা মুশকিল, কতদিন পরে হবে এটা বলা মুশকিল। তবে আমরা অনুমান করছি যে 6 তারিখ থেকে শুরু হতে পারে। অবশ্য আমার ধারণা এটা হয়তো 25 তারিখের দিকে হয়তো বা একটা শিডিউল দিয়ে দিতে পারে পিএসসি। এটা আমার ব্যক্তিগত কথা, আগে পরে হতে পারে, এটা 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 করতে পারে। আচ্ছা, ভাইবা বোর্ডে একজন প্রার্থীর কাছ থেকে বেসিক বা ফান্ডামেন্টাল কিছু আদব কায়দা প্রত্যাশা করে। সরি স্যার, কিংবা ভাইবা বোর্ডকে অনেক সময় থ্যাংক ইউ স্যার এটা বলার সুযোগ থাকে। আপনি একটা প্রশ্নের উত্তর দিতে পারলেন না, ভাইবা বোর্ডের একজন সদস্য আপনাকে হেল্প করলো, সাথে সাথে আপনি বললেন থ্যাংক ইউ স্যার, কিন্তু থ্যাঙ্কস না, থ্যাঙ্কস আ লট না, থ্যাংক ইউ স্যার। আপনি আপনার গ্রেটফুলনেস এক্সপ্রেস করলেন, থ্যাংক ইউ স্যার। আপনার চোখে মুখে স্মাইলিং ফেস, সাবলীল, নার্ভাস হওয়া যাবে না, কণ্ঠ কাঁপবে না, ঘামবে না, এদিক সেদিকে তাকাবেন না। এরকমভাবে অনেকগুলো পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো ভাইবা বোর্ডে তর্ক করা যাবে না বোর্ডের সাথে। বোর্ড যেটা বলবে, এখন তর্ক করা যাবে না। বোর্ড বললো যে সূর্য পূর্ব দিকে না উঠে পশ্চিম দিকে উঠছে, আপনি কি বোর্ডের সাথে তর্ক করবেন না? জি স্যার পশ্চিম দিকে উঠছে না, সেখানেও আপনি হামলি বলবেন স্যার আমার যদি জানা ভুল না হয় সূর্য পূর্ব দিকে ওঠে আর সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। কিন্তু আপনি যদি বলেন না স্যার আপনি তো জানেন না স্যার সূর্য পূর্ব দিকে ওঠে, আপনি তো বললেন স্যার পশ্চিম দিকে ওঠে। আমার এক স্টুডেন্ট সে ভাইবা বোর্ডের সাথে এরকমভাবে তর্ক বিতর্ক করেছে, তার রেজাল্ট আসেনি, মানে ভাইবা বোর্ডে সে ফেল করছে। এরকম অনেক ব্যাপার আছে, যে একটু আগে তো আপনাদেরকে আমি বলেছি। আচ্ছা, ববি কমেন্ট করছে, ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ববি, মুস্তাফিজ, সুমি প্রত্যেকে একটু শেয়ার করে দিবেন। এরকমভাবে ভাইবা বোর্ডের কিছু আদব কায়দা আছে। আমার ভাইবা ক্লাসে 2টা ক্লাস থাকে, 2টা ক্লাস থাকে বেসিক ক্লাস, যে ক্লাসে ভাইবা বোর্ডে আপনি কিভাবে প্রবেশ করবেন, অবস্থান করবেন, প্রস্থান করবেন, এই 15 মিনিট বা 10 মিনিটের আদব কায়দা, কোন প্রশ্নের উত্তর কতটুকু বলতে হবে, এটার উপরে আমার 2টা বেসিক ক্লাস থাকে। এই ক্লাসে আমি মোটামুটি ভাইবা স্টুডেন্টদেরকে প্রমাণ করি, দেখো তুমি হয়তো মনে করেছিলে আমার কাছে যুক্ত হবার পূর্বে যে তুমি ভাইবার জন্য যথেষ্ট প্রস্তুত, তুমি সব ব্যাপারে জ্ঞানী, কিন্তু বাবা জ্ঞানী ঠিক আছো, কিন্তু ভাইবা বোর্ডে একজন ভাইবা প্রার্থী হিসাবে তোমার কতটুকু প্রকাশ করতে হবে এইটা কিন্তু বাবা তোমাকে জানতে হবে। আচ্ছা, এরকমভাবে 10টা পয়েন্ট আছে, এই ফাইলে 10টা পয়েন্ট আছে। এরকমভাবে একটা কথা আপনাদেরকে বলছি, এটা একটা ফাইল, এই ফাইল একটা 3 নম্বর ফাইল। এই ফাইলে ডিটেল দেওয়া আছে যে কোন প্রশ্নের উত্তর কতটুকু, কোন প্রশ্নটা শুনে মনে হবে এটা ক্রিটিক্যাল, কোন প্রশ্নটা শুনে মনে হবে এটা অ্যানালাইটিক্যাল, এরকমভাবে প্রশ্নের ক্যাটাগরি দেওয়া আছে এই ফাইলের মধ্যে। আচ্ছা, এই ফাইলে বিগত পরীক্ষায় ভাইবা বোর্ডে ছেলেমেয়েরা কী কী ভুলগুলো করে সেই ভুলগুলো কিন্তু আমি এখানে ফাইন্ড আউট করে রাখছি, এই ভুলগুলো যাতে কেউ না করে। আর এই ফাইলে বিশেষ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, বিশেষ পররাষ্ট্র ক্যাডার, বিশেষ পুলিশ ক্যাডার, বিশেষ ট্যাক্সেশন ক্যাডার, বিশেষ কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার, কনস্টিটিউশন থেকে বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে কী ধরনের প্রশ্ন হতে পারে তার একটা সাজেশন করেছে এই ফাইলে। আর এই ফাইলটা হচ্ছে আমার সবচেয়ে একেবারেই যেটাকে বলে লেটেস্ট ফাইল। 44তম বিসিএসের ভাইবার প্রশ্নগুলো বিশ্লেষণ করে 45তম বিসিএসে আপনাকে কী জাতীয় প্রশ্নগুলো করতে পারে সেই প্রশ্নগুলো আমি সম্ভাব্য সাজেশন আকারে তৈরি করেছি।
যে বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারের প্রশ্ন কী হতে পারে, বিসিএস অ্যাডমিনের প্রশ্ন কী হতে পারে, বিসিএস পুলিশের প্রশ্ন কী হতে পারে, বিসিএস ট্যাক্সেশনের প্রশ্ন কী হতে পারে, বিসিএস কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডারের প্রশ্ন কী হতে পারে, কনস্টিটিউশন থেকে কেমন প্রশ্ন হতে পারে, ভাইবা বোর্ডে এখন কারা কারা বসছেন, মেম্বার হিসেবে কারা কারা আছেন, তারা কেমন জাতীয় প্রশ্নগুলো করছেন, এগুলো নিয়ে আমি মোটামুটি রিসার্চ করে একটা সাজেশন করে ফেলেছি। এগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমি পর্যায়ক্রমে পোস্ট করছি, আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে আপলোড দিচ্ছি বা আপনাদেরকেও দিচ্ছি। যে প্রশ্নের উত্তর 50% পারি সেটা কীভাবে কী করবে, ভেরি গুড মুস্তাফিজুর রহমান। যদি আপনি দেখেন যে কোনো প্রশ্নের উত্তর আপনি 100% পারেন না, তাহলে আপনি বোর্ডের সামনে এভাবে বলবেন যে স্যার এই প্রশ্নটির উত্তর এই মুহূর্তে আমার যতটুকু মনে পড়ছে স্যার এটা। তাহলে ভাইবা বোর্ড তো আগেই বুঝেছে, আপনি শর্ত দিয়েছেন যে আমার যতটুকু মনে পড়ছে এটার উত্তর এটা, বা স্যার এই প্রশ্নের পূর্ণাঙ্গ উত্তরটি এই মুহূর্তে দিতে আমি অসমর্থ, তবে স্যার এই প্রশ্নের উত্তরটুকু স্যার আমার কাছে এটুকু জানা আছে। আপনার কথার মধ্য দিয়ে বোর্ডকে কনভিন্স করে ফেলতে হবে, এভাবে আপনাকে কাজটা করতে হবে। তাহলে এখন ভাইবার প্রস্তুতি আমরা কিভাবে নেব, প্রশ্নটি ছিল আমাদের আজকে যে 45তম বিসিএসের ভাইবার প্রস্তুতি আমরা কিভাবে নেব। এখন আসেন এটা নিয়ে আমি পর্যায়ক্রমে আমি আপনাদেরকে ভিডিও আকারে প্রোভাইড করব ভাইবার প্রস্তুতিটা কিভাবে নেবেন। আরেকটা ফাইল আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কোন কোন টপিকগুলো ভাইবার জন্য ইম্পর্টেন্ট। আমি যদি বলি, প্রথমত কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো কমনলি প্রত্যেকটা ক্যাডারের ক্ষেত্রে করা হয়। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হচ্ছে হায়ারার্কি, 2 নম্বর প্রশ্ন হচ্ছে এই ক্যাডারের এন্ট্রি পোস্ট, হাইস্ট পোস্ট, জয়নিং পোস্ট। এটা সব ক্যাডারের ক্ষেত্রে করা হয়, পররাষ্ট্র, প্রশাসন, পুলিশ, সব ক্যাডারের ক্ষেত্রে। তারপরে আপনি এই ক্যাডারে কেন আসতে চাচ্ছেন, এই ক্যাডারের সাথে আপনার সাবজেক্টের সম্পর্কটা কী, আপনার সাবজেক্টিভ নলেজ এই ক্যাডারে কীভাবে কাজে লাগাবেন, কিংবা এই ক্যাডারের কাজের চ্যালেঞ্জগুলো কী কী, এরকমভাবে একটা সাজেশন করেছি যেটা প্রত্যেকটা ক্যাডারের জন্য কমন। আপনাদেরকে আমি সাজেশন আকারে বলে দিচ্ছি, আপনারা প্রস্তুত করে ফেলেন কমনলি যে প্রশ্নগুলো। আবারও বলছি, এই ক্যাডারে হায়ারার্কিটা বলেন, যেমন ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারে 2টো হায়ারার্কি, একটা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, একটা মিশন ইন অ্যাব্রড। অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার 2টো হায়ারার্কি, একটা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন, একটা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন। পুলিশ ক্যাডার 3টে হায়ারার্কি, একটা রেঞ্জ পুলিশ, একটা মেট্রোপলিটন পুলিশ, একটা হচ্ছে ন্যাশনাল পুলিশ। কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার, ট্যাক্সেশন ক্যাডার, এরকমভাবে প্রথম 5-6টা ক্যাডারের হায়ারার্কিটা পড়বেন। একটা পূর্ণাঙ্গ একটা আনসার রেডি করবেন, যে আনসারটা হবে যথেষ্ট লজিক্যাল। আপনি এই ক্যাডার কেন আসতে চাচ্ছেন, স্যার এটা আমার বাবা মায়ের স্বপ্ন, স্যার এই ক্যাডারে অনেক এই ক্যাডারটা স্যার আমি ছোটোবেলা থেকে এটা আমার স্বপ্ন, এগুলো বোর্ড পছন্দ করে না। আপনাকে লজিক্যালি বোঝাতে হবে যে স্যার এই ক্যাডারে এটা রয়েছে, আমি যদি এই ক্যাডারে আসতে পারি স্যার আমি এই সুযোগ সুবিধাগুলো পাবো, আর স্যার এই ক্যাডারে যদি আমি আসতে পারি তাহলে আমি সাধারণ মানুষের জন্য, দেশের জনগণের জন্য কিছু একটা করার সুযোগ পাবো। এই কাজটা স্যার আমি করতে চাই, অর্থাৎ আমি কেন সুযোগটা নিতে চাই, প্লাস জনগণকেও দিতে চাই। অ্যাকর্ডিং টু বাংলাদেশের কনস্টিটিউশনের 21-2 অনুচ্ছেদ, সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রতিটা ব্যক্তির কর্তব্য, একজন সরকারি কর্মকর্তা কর্মচারীর কর্তব্য, যে 21-2। আচ্ছা, এগুলো হচ্ছে আপনার কমনলি পড়তে হবে। তারপরে প্রত্যেকটা ক্যাডার ভিত্তিক কিছু ইনফরমেশন রয়েছে। প্রত্যেকটা ক্যাডারে এন্ট্রি পোস্টের কাজ কী, হাইস্ট পোস্টের কাজ কী, অ্যাসিস্ট্যান্ট কমিশনার কাজ কী, ডিভিশনাল কমিশনার কাজ কী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির কাজ কী, ক্যাবিনেট সেক্রেটারির কাজ কী, প্রিন্সিপাল সেক্রেটারির কাজ কী, সেক্রেটারির কাজ কী, আইজির কাজ কী, ডিআইজির কাজ কী, এসপির কাজ কী, কমিশনারের কাজ কী, এনবিআরের চেয়ারম্যানের কাজ কী, মেম্বারের কাজ কী। মানে প্রত্যেকটা ক্যাডারের শীর্ষ পদগুলোর কাজগুলো কী কী প্রাথমিকভাবে জেনে যাবেন। আবার এত বেশি ডিটেল জানার দরকার নেই, কারণ বোর্ডকে বোঝাতে হবে যে স্যার আমি তো এখনও চাকরি পাইনি, আমি ডিটেল জানবো কীভাবে। এরপরে ক্যাডার রিলেটেড কিছু বিষয় আছে, যেমন অ্যাডমিন ক্যাডার কিছু বেসিক তথ্য আছে, পুলিশ ক্যাডারের কিছু বেসিক তথ্য আছে। আমি যদি একটা এক্সাম্পল হিসাবে বলি, পুলিশ ক্যাডারের বেসিক তথ্যের মধ্যে পুলিশ রেগুলেশনস, বেঙ্গল পিআরবি, পুলিশ অ্যাক্ট, সিআরপিসি পেনাল কোড, এভিডেন্স অ্যাক্ট। এরপরে পুলিশের কিছু ইউনিট আছে, এগুলো সম্পর্কে আপনাকে জেনে যেতে হবে। পুলিশের পিস কিপিং মিশন থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের ক্ষেত্রে আপনার সিআরপিসি এবং পেনাল কোড, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল মোবাইল কোড, ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বেসিক। ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারের বিভিন্ন চুক্তিগুলো, কনভেনশনগুলো, প্রোটোকলগুলো, এগ্রিমেন্টগুলো, কনভেনশনগুলো, এদের মধ্যে ডিফারেন্সটা কী, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল বিভিন্ন পলিটিক্সগুলো আপনাকে ভালো করে জেনে যেতে হবে। আপনার সাবজেক্টিভ নলেজ মোটামুটি আপনাকে জেনে যেতে হবে আপনার এলাকার সম্পর্কে। এখন অবশ্যই সে প্রশ্নগুলো করা হয়নি, এখন প্রশ্নগুলো সব অ্যানালাইটিক্যাল। এখন প্রশ্ন কিন্তু আগের মতো ইনফরমেটিভ না, যে আপনার এলাকার একজন বিখ্যাত ব্যক্তির নাম বলেন তো, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু এখন করা হয় না। তাহলে কী প্রশ্ন করা হয়, যে বর্তমান সরকারের আমলে আপনার এলাকায় কী ডেভেলপমেন্ট হচ্ছে, দেখেন কোথায় নিয়ে গেছে।
বর্তমান গভর্নমেন্টকে আপনি বিলং করেন কিনা, বর্তমান গভর্নমেন্টের অ্যাক্টিভিটিসগুলোকে আপনি সাপোর্ট করেন কিনা, আপনি ইনফর্ম কিনা, আপনার এলাকায় আপনি জান কিনা কী ডেভেলপমেন্ট হচ্ছে, এডুকেশন সেক্টরে কী ডেভেলপমেন্ট হচ্ছে, এগ্রিকালচার সেক্টরে কী ডেভেলপমেন্ট হচ্ছে, আপনার ট্রান্সপোর্টেশনে কী ডেভেলপমেন্ট হচ্ছে, রাস্তাঘাট কী হচ্ছে, এর করা হচ্ছে এই প্রশ্নগুলো। আগের প্রশ্ন থেকে সরে আসছে। আপনার এলাকার একজন বিখ্যাত রাজনীতিবিদের নাম বলুন তো, এই সমস্ত প্রশ্নগুলো এখন করা হয় না, এবার প্রশ্নগুলো করা হয় না, এখন প্রশ্নগুলো সব অ্যানালাইটিক্যাল। আচ্ছা, এরকমভাবে কনস্টিটিউশন থেকে আগের মতো প্রশ্নগুলো করা হয় না। কনস্টিটিউশন থেকে আগে ইনফরমেটিভ টাইপের প্রশ্ন করা হতো, এখন কিন্তু কনস্টিটিউশন থেকে প্রশ্ন করা হবে অ্যানালাইটিক্যাল, যে সংবিধান সংস্কার কমিশন, এই সংবিধান সংস্কার কমিশনের প্রধানকে, সংবিধান সংস্কার কমিশন এর কাজ কী, সংবিধান সংস্কার করা কেন দরকার, সংবিধান পুনর্লিখন দরকার নাকি সংস্কার করা দরকার, তুমি কি মনে করো, কেয়ারটেকার গভর্নমেন্ট এবং ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে ডিফারেন্স কী, বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের ম্যান্ডেট কী, ডক্ট্রিন অফ নেসেসিটি কি। আমি তো অনেকগুলো প্রশ্ন সাজেশন করেছি, আপনাদেরকে এগুলো বলছি। বাংলাদেশের অ্যাফেয়ার্স থেকে বাংলাদেশের একেবারেই বাংলাদেশের এগ্রিকালচার সেক্টরের সমস্যাগুলো কী, বাংলাদেশের এডুকেশন সেক্টরের সমস্যাগুলো কী, বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কী কী, বাংলাদেশের জিওপলিটিক্যাল চ্যালেঞ্জগুলো কী কী, বাংলাদেশের ফরেন পলিসি যেটি আছে সেটা বাংলাদেশের জন্য ঠিকঠাক আছে কিনা, মানে বাংলাদেশের স্বার্থকে সংরক্ষণ করছে কিনা, ইন্টারন্যাশনাল পলিটিক্সে বাংলাদেশকে ইনভলভ হওয়া উচিত কিনা, আপনাকে এই চাকরিতে দিলে পারে আপনি বাংলাদেশের কোন কোন সংস্কারটি করবার জন্য আপনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করবেন। মানে আপনার কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে যে আপনি একজন সিভিল সার্ভিস ক্যাডার অফিসার, আপনি রাষ্ট্রকে, সরকারকে আপনি রিপ্রেজেন্ট করবেন, তো আপনার মধ্য থেকে একটা ম্যাসিউড একটা পরিপক্ক সাজেশন চাচ্ছে। ইনফরমেটিভ প্রশ্ন করা হয় না যে কবে আমরা বিজয় অর্জন করেছি, এগুলো প্রশ্ন কিন্তু এখন আর করা হয় না। হ্যাঁ, আপনাকে প্রশ্ন করা হয়েছে যে আমরা গ্র্যাজুয়ালি পাকিস্তানের সাথে আমাদের বাইলেটারাল রিলেশনসের যে ডেভেলপমেন্ট হচ্ছে, এতে আমাদের লাভটা কী হবে। সূক্ষ্ম একটা প্রশ্ন। আপনার নেবারিং কান্ট্রিকে ইউনিয়ন অফ মিয়ানমার আর আছে রিপাবলিক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার সাথে পাকিস্তানের রিলেশনস কি, ট্র্যাডিশনালি, আইডিওলজি, জিওপলিটিক্যালি তারা একে অপরের কি এনিমি স্টেট। এখন গ্রাজুয়ালি পাকিস্তানের সাথে রিলেশনস বিল্ড আপ হওয়া মানে আপনি ইন্ডিয়াকে একটা মেসেজ কনভে করছেন যে বাবা তুমি চাইলেও কিন্তু আমাকে এভাবে ডিস্টার্ব করতে পারবে না। বিটুইন টু কান্ট্রি, পিপলস রিপাবলিক অফ চায়না অ্যান্ড রিপাবলিক অফ ইন্ডিয়া, ইউ হ্যাভ টু চুজ ওয়ান। হুইচ কান্ট্রি শুড বি গিভেন ইম্পর্টেন্স মোর ফর আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট, ইন্ডিয়া অর পাকিস্তান, ইন্ডিয়া অর চায়না? If you are asked this type of questions, you have to convey the logical message. তো আমি আপনাদেরকে এরকম এই 1 ঘন্টার ক্লাসে এত কথা বলা সম্ভব না, আমি জাস্ট আপনাকে বুঝিয়ে দিচ্ছি। ইন্টারন্যাশনাল অনেক কিছুই এখন নতুন তৈরি হচ্ছে, এই যে এখন যে ইরানের সাথে ইসরায়েলের যেটা হচ্ছে, এখান থেকে আমি আপনাকে 100টা প্রশ্ন তৈরি করে দিতে পারি যে রিগার্ডিং ইসরায়েল ভার্সাস আপনার ইরান ইস্যু, এটা মিডল ইস্টের ওপরে কী প্রভাব পড়বে, মিডল ইস্টের ইকোনমির ওপর কী প্রভাব পড়বে, জিওপলিটিক্সের উপরে কী প্রভাব পড়বে, গ্লোবাল পলিটিক্সে কী প্রভাব পড়বে, আপনাদের উপরে কী প্রভাব পড়বে, কীভাবে এটা থামানো যায়, কেন এই সংকটের উৎপত্তি, কেন এই সমস্যার উৎপত্তি, এখানে আমেরিকার ইন্টারেস্ট কী আছে, চীনের ইন্টারেস্ট কী আছে, রাশিয়ার ইন্টারেস্ট কী আছে। আপনি যদি if you dream to be a professional diplomat or career ambassador, in fact if your first choice is BCS foreign affairs career, এই তথ্যগুলো আপনাকে টু দ্য পয়েন্টে বলতে হবে, গল্প করার জায়গা না। One of my Viva students from Dhaka University, she is BCS cadre officer, 41st BCS. In BCS Viva, but she is asked, do you think রাশিয়া এবং ইউক্রেন, রাশিয়া কর্তৃক ইউক্রেন আক্রান্ত এটা জাস্টিফাইড কিনা? ছোট্ট প্রশ্ন। তো এই জিনিসগুলো আপনাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। এবার আমাকে একটু বলেন তো দেখি কোন গাইড বই এই তথ্যগুলো আপনি পাবেন, আমাকে একটু বলেন। আপনাকে বিটিভি দেখতে হবে, সরকারকে রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করে, দেখেন না তো আপনারা। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আমার এক স্টুডেন্ট, বর্তমানে সে একটা সরকারি চাকরিতে আছে, 40তম বিসিএসের আমার স্টুডেন্ট, সে বিসিএস ভাইবা বোর্ডের প্রশ্নের সম্মুখীন হয়েছে। বিটিভি তুমি দেখো কিনা, এটা পড়তে আপনাকে জিজ্ঞাসা করবে না, বাট আপনার গভর্নমেন্টের ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস, গভর্নমেন্টের যে কনসেন্ট্রেশন যে সমস্ত জায়গায়, গভর্নমেন্ট যে জায়গায় কনসার্ন, গভর্নমেন্ট যে জায়গায় সম্পৃক্ত, সংশ্লিষ্ট, এই বিষয়গুলো জানবার জন্য আপনার বিটিভি দেখতে হবে, টেলিভিশন চ্যানেল দেখতে হবে, পেপার পত্রিকা পড়তে হবে, অর্থ পড়তে হবে, বাণিজ্য পাতা পড়তে হবে, সম্পাদকীয় পড়তে হবে, ভূ রাজনীতি পড়তে হবে, ইন্টারন্যাশনাল বিভিন্ন ক্রাইসিসগুলো ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করে লেটেস্ট 2টি ইন্টারন্যাশনাল ইস্যুস বলেন,
এখন লেটেস্ট ইনফরমেশন বলেছে, আপনি তো লেটেস্ট খেয়াল করেননি। আপনি বললেন স্যার রোহিঙ্গা সংকট, ইউক্রেন সংকট। আরে বাবা, সেটাকে লেটেস্ট নাকি? আপনাকে তো কোশ্চেনটা শর্তমূলক কোশ্চেন, যে দুইটা লেটেস্ট গ্লোবাল ইনফরমেশন, গ্লোবাল ইস্যুস বলেন, দুইটা গ্লোবাল ইস্যুস বলেন যেটা লেটেস্ট। তো লেটেস্ট এই মুহূর্তে কোনটা? লেটেস্ট মানে তো সুপারলেটিভ ডিগ্রি। আচ্ছা, আপনারা একটু কমেন্ট করেন তো প্লিজ, আপনারা যারা ক্লাস করছেন প্লিজ, আমি আপনাদেরকে মেসেজ দিতে পারছি কিনা একটু প্লিজ একটু কমেন্ট করেন তো দেখি আপনারা। আর আপনাদের প্রতি আমার একটা হাম্বল রিকোয়েস্ট ছিল, একটু শেয়ার করে দিবেন প্রত্যেকেই, একটু আমাকে কমেন্ট করেন তো দেখি একটু প্লিজ, প্রত্যেকেই ক্লিয়ার কিনা ভাইবার জন্য আপনাদের পরামর্শগুলো। আমি আস্তে আস্তে আপনাদেরকে আসবো। আজকে তো একটা ওভারঅল একটা প্রিপারেশন কেমন নেবেন সেটা নিয়ে কথা বলছি। আমি ক্যাডার ভিত্তিক আলোচনায় আসবো। এভাবে আপনার একটা সময় মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন হতো, 7ই মার্চের ভাষণ নিয়ে প্রশ্ন হতো, আপনারা জানেন, 6 দফা নিয়ে প্রশ্ন হতো। আরিয়ান, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আচ্ছা শেয়ার ডান, ভেরি গুড মুস্তাফিজ। এখন কিন্তু সেই জায়গাটা সরে এসেছে। আমি বলে দিচ্ছি, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট থেকে শুরু করে 52 থেকে 71 পর্যন্ত এখন সেই জায়গাগুলো কিন্তু এখন প্রশ্নগুলো কম করা হয়। জুলাই রেভলিউশন, আপনাকে ডিটেল জেনে যেতে হবে। জুলাই রেভলিউশন কেন হয়েছে, রেভলিউশন এবং মাস আপরাইজিংয়ের মধ্যে ডিফারেন্স কী, এগুলো ভাইবা বোর্ডের এবার প্রশ্নে জায়গা হবে এগুলো। জুলাই রেভলিউশন, জুলাই সনদ, জুলাই রেভলিউশনটি কেন হয়েছে, কেমন বাংলাদেশ প্রত্যাশা করেন জুলাই রেভলিউশন পরবর্তী, ডিটেল আপনাকে জানতে হবে। আপনাকে আপনার ক্যাডার সম্পর্কে ভালোভাবে জানতে হবে। সেই ক্যাডারের আবারও বলছি, হায়ারার্কি, ফার্স্ট চয়েস কেন সেটি বা কেন আসতে চাচ্ছেন, এন্ট্রি লেভেল, হাইস্ট লেভেল, সাবজেক্টের সাথে রিলেশনস, আর বেসিক তথ্য ক্যাডার সম্পর্কে। আপনার সাবজেক্টটি সম্পর্কে কী প্রশ্ন করবে এটা আই ডোন্ট নো, যে কোনো জায়গা থেকে প্রশ্ন করতে পারে। আপনার কনসাসনেস, আপনি কতটা কনসাস সিটিজেন। আপনি একজন গ্রেড 1 মানে 9ম গ্রেডের একজন অফিসার, ফার্স্ট ক্লাস অফিসার, বাট আপনি কতটা কনসাস গ্লোবালি কী হচ্ছে, ইন্টারন্যাশনালি কী হচ্ছে, আপনার ন্যাশনালি কী হচ্ছে, গ্লোবাল পলিটিক্সের সাথে আপনার সম্পর্ক কোথায়, ইরানের সাথে ইসরায়েলের যে কনফ্লিক্ট, এটা যদি দীর্ঘমেয়াদী হয় আপনার জ্বালানির দাম বাড়বে, কেন বাড়বে, স্ট্রেট অফ হরমুজের ইম্পর্টেন্স কোন জায়গাটা আপনাকে বোঝাতে হবে বাবা। এটা আপনাকে, আমি আবারও বলছি, আপনারা এগুলো ফলো করেন। ইন্টারন্যাশনাল ন্যাশনাল ম্যাপ সম্পর্কে একটু ভালোভাবে জেনে যান। আপনি পরিশুদ্ধভাবে নিজেকে প্রস্তুত করেন, শুদ্ধভাবে এক্সপ্রেস করার জন্য প্র্যাকটিস করেন, প্রচুর কথা বলেন। আমার ভাইবা ক্লাসের এই বৈশিষ্ট্যটা এটা প্লিজ মনে রাখবেন। আমার যারা ভাইবা স্টুডেন্ট যারা এগুলো শুনবে, 44তম বিসিএসে আমি 599 জন স্টুডেন্ট পড়াচ্ছি। 44তম বিসিএসে এই মুহূর্তে আমার 599 জন স্টুডেন্ট, মানে একজন স্টুডেন্ট কম, 600 স্টুডেন্ট। আমি ওপেনলি বলছি, আমি যেগুলো বলছি আমার ভাইবা স্টুডেন্টদেরকে আমি এভাবে প্রচুর প্র্যাকটিস করাই। তাদেরকে ছোট্ট প্রশ্ন করি, রোহিঙ্গা সমস্যার সমাধান কেন হচ্ছে না, একটা কারণ বলো তো। আমি 4-5টা কারণ বলে ফেললাম, বাট আমাকে কিন্তু শর্ত দেওয়া হয়েছে, একটা কারণ বলো। You have to be concentrated. Which type of question you have been asked, according to that you have to answer. What's the problem behind it? রোহিঙ্গা সমস্যার সমাধান কেন হচ্ছে না, জিওপলিটিক্যাল কারণটা বলো তো দেখি। তাহলে আমাকে কি প্রশ্ন করা হয়েছে, একটা বোর্ডে একজনকে জিজ্ঞাসা করা হয়েছে, আচ্ছা আরিয়ান, আমি আসলে এই প্রশ্নের উত্তরগুলো দিতে আমি বিব্রত। আমি বর্তমানে আমার নিজের প্রতিষ্ঠানে আমি যুক্ত আছি, এইভাবে আপনাকে একটু খেয়াল করে যেতে হবে। আচ্ছা, এখন আসেন গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি বলি। যেহেতু পাবলিক সার্ভিস কমিশন আপনাদের বিসিএসে, আমরা একটু খেয়াল করব বিসিএস এর বিসিএস ভাইবা, এটা কোন ক্যাডারে ভাইবাটা হবে একটু খেয়াল করেন। বিসিএসের ভাইবাতে জেনারেল ক্যাডারের ভাইবা হবে, বোথ ক্যাডারের ভাইবা হবে, প্রফেশনাল ক্যাডার বা টেকনিক্যাল ক্যাডারে ভাইবা হবে। এখন আপনাদের মধ্যে অনেকে বোথ ক্যাডারে পরীক্ষা দিয়েছেন, সাবজেক্টিভ অংশে ভালো করেছেন, তাই আপনার রোল নম্বরটা আসছে প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে, জেনারেল ক্যাডারে আসেনি। আবার অনেকে বোথ ক্যাডারে ভাইবা দিয়েছেন, মানে পরীক্ষা দিয়েছেন, সাবজেক্টে আপনি খারাপ করেছেন, সেখানে নিয়ে এসে জেনারেলে এসেছে, তাই না? অর্থাৎ আপনি জেনারেল ক্যাডার ভাইবা দিবেন, বোথ ক্যাডার ভাইবা দিবেন, প্রফেশনাল টেকনিক্যাল ক্যাডার ভাইবা দিবেন। একটু ভাইবাটা, এটা অনেকে আমাকে প্রশ্নটি করছে, প্লিজ আমাকে একটু সময় দেন, প্রত্যেকে একটু মনোযোগ সহকারে কথাটা বোঝার চেষ্টা করেন। আচ্ছা, যদি আপনি বোথ ক্যাডারে পরীক্ষা দিয়ে শুধু জেনারেল ক্যাডারে আপনি কোয়ালিফাই করেন,
তাহলে ভাইবা বোর্ড ধরে নেবে যে আপনার সাবজেক্ট সম্পর্কে যে নলেজটুকু পাস করার জন্য থাকার দরকার সেটুকু হয়তোবা আপনার ঘাটতি ছিল। যদি বোথ ক্যাডারে পরীক্ষা দিয়ে যদি আপনি প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে যদি কোয়ালিফাই করেন এবং ভাইবা দেন, বোর্ড বুঝবে আপনার জেনারেল পার্টি স্পেশালি বাংলা দ্বিতীয় পত্র এবং বিজ্ঞান প্রযুক্তিতে ঘাটতি ছিল বলে আপনি এই জায়গায় আসতে পারেননি। তাহলে এখন যদি বলেন যে স্যার আমি বোথ ক্যাডারে পরীক্ষা দিইনি, আমি শুধু জেনারেল ক্যাডারে পরীক্ষা দিয়েছি, জেনারেলে টিকছি, টেকনিক্যাল বা প্রফেশনালে পরীক্ষা দিয়েছি, টেকনিক্যাল বা প্রফেশনাল টিকছি, তাহলে আমার ভাইবার প্রস্তুতি কী হবে? আমি আপনাকে নিশ্চিত করছি আমি প্রফেশনাল ক্যাডার বা টেকনিক্যাল ক্যাডারের স্টুডেন্ট আলাদা ব্যাচ থাকে, আমার বোথ ক্যাডারের আলাদা ব্যাচ থাকে, জেনারেল ক্যাডারের আলাদা ব্যাচ থাকে। তো প্রফেশনাল ক্যাডার বা টেকনিক্যাল ক্যাডার, প্রফেশনাল ক্যাডার কোনগুলো? যেটা জেনারেল এডুকেশন ক্যাডার নর্মালি, আর টেকনিক্যাল ক্যাডার কোনটা? বিশেষ হেলথ ক্যাডার, মানে যেটি স্বাস্থ্য ক্যাডার, কৃষি ক্যাডার, এরকম আছে, কিছু আছে টেকনিক্যাল ক্যাডার। সহজ করে আমি আপনাকে বলে দিচ্ছি বাবা, আপনি টেকনিক্যাল ক্যাডার বা প্রফেশনাল ক্যাডারে ভাইবা যদি দেন তাহলে আপনাকে দুইভাবে প্রস্তুতি নিতে হবে। একটা হচ্ছে আপনার সাবজেক্টিভ প্রস্তুতি, একই সাথে জেনারেল পার্ট। যদি বলেন স্যার কেন? আমি তো প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে আসতে চাচ্ছি, আমি তো হেলথে আসতে চাচ্ছি, আমি এডুকেশনে আসতে চাচ্ছি, তাহলে আমেরিকায় কি হচ্ছে, রাশিয়াতে কি হচ্ছে, রোহিঙ্গা সমস্যা কেন সমাধান হচ্ছে না, আমি কেন সেটা জানবো? এবার আমারও একটা প্রশ্ন, ভাইবা বোর্ডে যিনি আপনার সাবজেক্টিভ এক্সপার্ট থাকবেন তিনি নাই আপনার সাবজেক্ট সম্পর্কে প্রশ্ন করছেন, তাহলে বাকি দুজন কি করবেন? বাকি দুজন তো আপনাকে প্রশ্ন করবেন, তারা হয়তো আপনার সাবজেক্ট নিয়েও প্রশ্ন করতে পারেন, অথবা অন্য বিষয় নিয়ে প্রশ্ন করতে পারেন, অথবা তারা আপনাকে অবজার্ভ করবেন। কাজে পরিষ্কার মেসেজ, যারা টেকনিক্যাল প্রফেশনাল ক্যাডারে ভাইবা দিবেন তাদের সাবজেক্টটাও ভালো করে জানতে হবে, একই সাথে এই যে ঘটনাগুলো বলছি, যে টপিকগুলো বলছি সেখানে শুধুমাত্র আপনার জেনারেল ক্যাডার বাদে, ধরেন আপনার ফার্স্ট চয়েস বিশেষ হেলথ ক্যাডার, তাহলে আপনি হেলথ সম্পর্কে জানলেন, জেনারেল এডুকেশন ক্যাডার ফার্স্ট চয়েস, আপনি জেনারেল এডুকেশন সম্পর্কে আপনার সাবজেক্ট সম্পর্কে জানলেন, পাশাপাশি অন্যান্য ক্যাডার বিষয়ক তথ্যগুলো, পররাষ্ট্র, প্রশাসন, পুলিশ, এগুলো বাদ দিয়ে যেগুলো কমন টপিক, কনস্টিটিউশন, লিবারেশন ওয়ার, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, জুলাই রেভলিউশন, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, কনস্ট্যান্ট, রিসেন্ট, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল ম্যাপ পরিষ্কার করে জেনে যাবেন। তাহলে আপনারা প্রত্যেকে মেসেজ কনভেট, একটু কমেন্ট করেন ক্লিয়ার কিনা। আচ্ছা, তাহলে আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন কিনা? এটা একটা গেল। এরপর আসেন বোথ ক্যাডার। এই বোথ ক্যাডারে যারা ভাইবা দিবেন, তাদের ক্ষেত্রে আপনার সাবজেক্টিভ পড়াশোনা আপনাকে জানতে হবে, আপনার সাবজেক্টিভ পড়াশোনা তো আপনার জানতে হবে বোথ ক্যাডারের ক্ষেত্রে, প্লাস জেনারেল ক্যাডারের যে তথ্যগুলো সেটাও আপনাকে জানতে হবে। এখন আপনাকে খেয়াল করতে হবে যে কোনটি আপনার ফার্স্ট চয়েস। ধরেন আপনার প্রথম পছন্দ পররাষ্ট্র, দ্বিতীয় পছন্দ আপনার সাবজেক্টিভ, তাহলে আপনি পররাষ্ট্রটা বেশি জানবেন, সাবজেক্টটা একটু কম জানবেন। আর যদি আপনার সাবজেক্টটা প্রথম পছন্দ হয়, অ্যাডমিন যদি দ্বিতীয় পছন্দ হয়, তাহলে আপনি সাবজেক্টটা একটু বেশি জানবেন। অর্থাৎ আপনাকে দুই সাইডে জানতে হবে। আর যারা শুধু জেনারেল ক্যাডারে ভাইবা দিবেন, তাদের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার জেনারেল ক্যাডারে ভাইবা যারা প্রার্থী তাদের শুধুমাত্র আপনার জেনারেল অংশটুকু ভালো করে জানতে হবে। সাবজেক্টিভ অংশটা আপনি জানবেন, কিন্তু সেটা খুব বেশি না জানলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, এই বিষয়টা আপনাকে কি করতে হবে? ভালো করে জানতে হবে। আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে যেটা মেসেজ দিলাম, এখন আপনাকে সর্বশেষ যে বক্তব্যটি সেটি হচ্ছে আপনার করণীয় কি। ভাইবার প্রস্তুতি হিসেবে আপনার করণীয় কি? প্রথম করণীয় হচ্ছে, আমি আবারও বলছি, আপনার প্রথম পছন্দ, আপনি বিসিএস এর চাকরি পাওয়ার জন্য প্রথম পছন্দের যে ক্যাডারটি সেটা হচ্ছে যে প্রথম পছন্দের ক্যাডার। শুধু এতটুকুই না, প্রথম পছন্দ থেকে শুরু করে কমপক্ষে আপনি চতুর্থ পছন্দের ক্যাডার সম্পর্কেও আপনাকে জানতে হবে। কমপক্ষে প্রথম 4টা বা প্রথম 5টা, নর্মাল দ্বিতীয় থেকে জিজ্ঞাসা করা হয়, তৃতীয় থেকে জিজ্ঞাসা করা হয়, চতুর্থ থেকে জিজ্ঞাসা করা হয়, এমনকি লাস্টেরটাও জিজ্ঞাসা করা হয়। তাহলে এটা হচ্ছে আপনার প্রথম
ক্যারিয়ার যেটি চয়েস সেটা একটু ভালো করে জানবেন, দ্বিতীয় তৃতীয় চতুর্থ মোটামুটি জানবেন। তারপরে আপনার সাবজেক্ট সম্পর্কে একটু মোটামুটি জানার চেষ্টা করবেন। এরপরে সাম্প্রতিক বিষয়টা, ইদানিংকালে বিসিএসের ভাইবা বোর্ডে সাধারণত সাম্প্রতিক থেকে প্রশ্নগুলো বেশি করা হচ্ছে। এই সাম্প্রতিক তথ্যগুলো ভালো করে জানবেন, টেলিভিশন দেখবেন, পেপার পত্রিকা পড়বেন, সরকারের অ্যাক্টিভিটিসগুলো কী, সরকারের চ্যালেঞ্জগুলো কী কী, এগুলো ভালো করে জানবেন। সর্বোপরি ভাইবা বোর্ড ফেস করবার পূর্বে আপনার একটু ফিজিক্যালি ফিটনেসটা একটু বাড়াবেন, একটু মেডিটেশন করবেন, প্রচুর প্র্যাকটিস করবেন, আর টেনশন করবেন না, নার্ভাস হবেন না, এই বিষয়গুলো মেনটেন করবেন। আচ্ছা, ভাইবার প্রস্তুতি রিলেটেড আমি আবার বলছি, মিলনস বিসিএস কেয়ার এই ইউটিউব চ্যানেলটি আপনারা কি করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেলটি, এখানে প্রচুর ভিডিও আছে, সেগুলো দেখবেন। আর বর্তমানে 45তম বিসিএসে আমার নতুন 3টা ব্যাচে ভর্তি চলছে। 45 নম্বর ব্যাচ, 46 নম্বর ব্যাচ এবং 47 নম্বর ব্যাচ, এই 3টা ব্যাচে নতুন ভর্তি চলছে। এবং এই 45তম ব্যাচে, 45তম বিসিএসে 1 থেকে 100 জন স্টুডেন্টের জন্য আমি একটা বিশেষ ডিসকাউন্ট দিয়েছি কোর্স ফির ব্যাপারে। এটা ফিল আপ হলে পরে কোর্স ফিটা বেড়ে যাবে। আমার জেনারেল ক্যাডারের জন্য ব্যাচ আলাদা থাকবে, জেনারেল ক্যাডারের ব্যাচ আলাদা, প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারের ব্যাচ আলাদা, আর বোথ ক্যাডারের ব্যাচ আলাদা। ক্লাসগুলো জুমে লাইভ ক্লাস হবে এবং সিক্রেট গ্রুপে, প্রাইভেট গ্রুপে ক্লাসগুলো রেকর্ড থাকবে। প্রতিটা ক্লাসে মক ভাইবা থাকবে, অনলাইনে পার্সন টু পার্সন আমি মক ভাইবা নিব। অলমোস্ট পিডিএফ লেকচার শিট মেল করে দিব, সাজেশন প্রোভাইড করব। এইগুলো যদি আপনারা কেউ ফলো করেন আমার ক্লাসের বাইরেও আমি যাদেরকে পরামর্শগুলো দিচ্ছি, বিশ্বাস করি যদি আপনারা এগুলো ফলো করেন সর্বোচ্চ নম্বর পাবেন। আপনারা যারা আমার 45তম বিসিএসের ভাইবা ব্যাচ সম্পর্কে বিশেষভাবে ডিটেল জানতে চাচ্ছেন, আমার যে ফোন নম্বর, এটা আমার ফোন নম্বর প্লাস হোয়াটসঅ্যাপ নম্বর। এই ফোন প্লাস হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা কমিউনিকেট করবেন। পার্সোনালি যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে জানাবেন, যে কোনো বিষয়ে আমি সহযোগিতা করব। সর্বোপরি একটা কথা বলে রাখি, ইট ইজ ভেরি মাচ ট্রু, চাকরি প্রার্থী হওয়া আর চাকরি পাওয়ার জন্য একজন প্রার্থী হওয়া, মানে চাকরির প্রার্থী হওয়া আর চাকরিটি পাওয়ার জন্য একজন প্রার্থী হওয়া দুটো কথা একরকম না। অ্যাপ্লিকেন্ট সবাই হতে পারে, কিন্তু চাকরিটি পাওয়ার জন্য যে যোগ্যতা থাকা লাগে সেটা সবার মধ্যে নেই। এটা অর্জন করতে হয়, প্র্যাকটিস করতে হয়। সর্বোপরি ভাইবা এটা আপনার চাকরি জীবনের সর্বশেষ ধাপ। এই ধাপে আপনারা সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করবেন যেন বোর্ড আপনার প্রতি আনুকূল্য দেখায়। আমি আবার বলছি, ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আমার অনেক স্টুডেন্ট ক্যাডার অফিসার হয়েছেন, আবার বুয়েট ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট ভাইবা বোর্ডে ফেল করছে। অনেক ব্যাপার থাকে, নিজেকে কখনো সব জানতা মনে করবেন না, আবার এটাও মনে করবেন না যে আপনি কিছুই জানেন না। হিন্টস আর এনাফ ফর দ্য ওয়াইজ। আমি পর্যায়ক্রমে আবার কথা বলবো, ক্যাডার ওয়াইজ, টপিক ওয়াইজ। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।